আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের ৩ নাম্বার পর্ব। আর এই গল্পটা আজকে থেকে আমাদের এই সেকেন্ড চ্যানেলেই আপলোড করা হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ফোন রাখার পর মিষ্টি বলল, ভাইয়া তুই কি করতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর রূপা আপুর সাথে কি করবি? আমি বললাম, মিষ্টি আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমি আমার বোনকে একটুও সাহায্য করতে পারছি না। পাভেল আমাকে বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে। আর আমি যদি কিছু বলতে চাই তাহলে ও তোর সাথে। আর আমি এমনটা কখনো হতে দিব না। মিষ্টি আমাকে জড়িয়ে ধরে বলল, মানুষের চাচাতো ভাইরা কত ভালো হয়, আর আমাদের চাচাতো ভাই? আমি বললাম, সবাই তো আর এক হয় না রে মিষ্টি। আমি রূপাকে এজন্য কিডন্যাপ করব কারণ ও আজকে রাতে আবার ওই পাভেলের সাথে যাবে। মিষ্টি বলল, আপু এমন কেন করছে ভাইয়া? ও কি একটু এসব বুঝতে পারছে না? ওর জীবনটা ওরা নষ্ট করে ফেলছে। আমি বললাম, বুঝলে কি আর এসব করতো? থাক বাদ দে, এখন শোন। মিষ্টি বলল, হ্যাঁ ভাইয়া বলো। আমি বললাম, রূপা যদি কয়েকদিন হাসপাতালে অসুস্থ অবস্থায় থাকে আর তুই এই সুযোগে ওর বিয়ের বিষয়ে বাবা মাকে বলবি, না হলে অন্যভাবে কোনো একটা ব্যবস্থা করবি। ওকে আমাদের এখন তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। মিষ্টি বলল, ভাইয়া এখন ওকে বিয়ে দেওয়া ঠিক হবে না। পরেও বিয়ের পরেও এসব করে বেড়াবে, আর একটা সংসার খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। আমি বললাম, তাহলে আমরা আর কি করব? মিষ্টি বলল, যেভাবে চলছে চলতে দে, একদিন সময় হলে ও নিজেই বুঝবে। আমি বললাম, কিন্তু ও তো আমাদের বড় বোন, আমি তো ওকে এই অবস্থায় দেখতে পারবো না। মিষ্টি আমার কথা শুনে হাসতে হাসতে বলল, কাকে তুই বড় বোন বলিস? যে কিনা তোর উপর মিথ্যা অপবাদ দিতে একটুও ভাবে নাই। ও কিভাবে এটা করতে পারলো বল? ও তো আমাদের একই মায়ের পেটের বোন, কেন এমন করলো বল? হঠাৎ শুনি দরজায় কে জানি কড়া নাড়ছে। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, এখন কি হবে? মিষ্টি আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাকতো, এত চিন্তা করিস না। আর তুই আমার বড় ভাই, কে কি বলল সেটা আমি দেখে কি করব? মিষ্টি দরজা খুলে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু তাড়াতাড়ি মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, মা ও তোর সাথে কিছু করে নাই তো? ওর মতো পশু না জানি আর কি কি করতে পারে। এই কথা বলে আম্মু মিষ্টিকে ছেড়ে আমার কাছে এসে আমার গালে জোরে চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় এখন আবার আমার ছোট মেয়ের উপর নজর দিস? মিষ্টি আম্মুকে আটকে বলল, ছি আম্মু, তোমার লজ্জা করে না এসব বলতে? ও আমার ভাই হয়। আম্মু মিষ্টির দিকে তাকিয়ে বলল, ও তোর বোনের সাথে? মিষ্টি আম্মুকে থামিয়ে দিয়ে বলল, বাহ আম্মু বাহ, আমার ভাইকে তুমি এই চিনলে, যে কিনা রূপা আপুকে মায়ের মতো দেখে, আর আজকে তার বিরুদ্ধে এসব বলে ওকে শাস্তি দিচ্ছ। আমি মিষ্টিকে বললাম, থাক মিষ্টি, বাদ দে এসব, তুই এখান থেকে যা। মিষ্টি জোরে চিৎকার দিয়ে বলল, আমি এখানে সবকিছু ভিডিও করেছি, তোমরা বাহিরে গিয়ে লাইভ দেখো। একজন ভাই তার বোনকে কেমন ভালোবাসে তোমরা তাই দেখো। আমার আজকে বলতেও লজ্জা হয়, আমি আমার ভাইয়ের সাথে থাকলে সবাই আমাকে সন্দেহ করে। একজন বোন তার ভাইয়ের কাছে এতটাই নিরাপদ যেটা বলার বাহিরে। আর রূপা আপুর কথায় তোমরা আমার ভাইকে ত্যায্যপুত্র করলে না? ঠিক আছে, একদিন ঠিকই বুঝবে তোমরা। এখন তুমি এখান থেকে যাও, আমার ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আম্মু এবার আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু? মিষ্টি রেগে গিয়ে বলল, সবকিছু ভিডিও করেছি, বাহিরে গেলেই দেখতে পারবে। তোমরা তো আর আমার ভাইকে বিশ্বাস করো না। আমাদের দুই ভাই বোনকে দয়া করে বিরক্ত করবে না। আর তোমার বড় মেয়েকে একদিন জিজ্ঞেস করিও তার ভাই কি সত্যি তার সাথে খারাপ কাজ করেছে। মিষ্টি আম্মুকে রুমের বাহিরে দিয়ে দরজা বন্ধ করে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, গাইস তোমরা কি জানো আমি অনেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। ওই রূপার জন্য আজকে এই অবস্থা তোর, ওকে আমি ছাড়বো না। মিষ্টির মুখ ধরে বললাম, এই দিকে তাকা। মিষ্টি বলল, হুম বল। মিষ্টির চোখের পানি মুছে বললাম, ছোট থাকতে তোকে কত কোলে নিয়েছি, তুই আমার কোলে কতবার হিসি করে দিয়েছিস জানিস? মিষ্টি আমার মুখ ধরে বলল, ভাইয়া এসব এখন বলা লাগে? আমি তো এখন বড় হয়েছি তাই না? আমি বললাম, কে বলেছে তুই বড় হয়েছিস? তুই এখনো আমার কাছে সেই ছোট একটা বাচ্চা, আমার লক্ষ্মী বোন। এবার মিষ্টি আবেগের বশে কান্না করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন রূপা আপু তোর সাথে এমনটা করলো? ও কি আর এমন ভাই অন্য কোথাও পাবে? কেন এমন করলো? আমি মিষ্টির চোখের পানি মুছে বললাম, অনেক হয়েছে, এখন আর কান্না করিস না।
মিষ্টির হাতে আমার ফোনটা দিয়ে বললাম, আজকে থেকে এটা তোর, আমি তোকে এটা গিফট করে দিলাম। আর আমার অ্যাকাউন্টে 1 লাখের মতো টাকা আছে, এটা আমার জমানো টাকা, সবটা তোকে দিয়ে দিলাম। পাসওয়ার্ড তোর নাম দিয়ে, টাকা তুলে তোর দরকার মতো খরচ করে নিস। আর আজকে রাতে আমি এখান থেকে চলে যাব। মিষ্টি বলল, না ভাইয়া, আমার এসব কোনো কিছুর দরকার নেই, তুই এখানেই থাকবি, আমি দেখব তোকে কে কি করে। আমি বললাম, আমি তোকে কোনো ঝামেলায় ফেলতে চাই না, আর আমাকে ছুঁয়ে কসম করে বল তুই কখনো এসব। আমি কিছু বলার আগে মিষ্টি আমার মাথায় হাত দিয়ে বলল, তোর কসম করে বলছি, আমাকে বিশ্বাস কর, তুই দরকার হলে নিজের জীবন নিজে শেষ করে দিব, তাও এসব কাউকে বলবো না। আমি বললাম, লক্ষ্মী বোন আমার, এখন তুই যা, আমি কিছুক্ষণ পরে চলে যাব। মিষ্টি বলল, ভাইয়া তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল। আমি বললাম, অবশ্যই পারবি থাকতে। মিষ্টি বলল, তোর সাথে কিভাবে যোগাযোগ করব। আমি বললাম, কিছু করার দরকার নেই, আমি একদিন তোর জন্য এখানে আসব। মিষ্টি বলল, আসবি তো জানি, তবে সুন্দর দেখে একটা ভাবি নিয়ে আসবি। আমি মুচকি হেসে বললাম, সে সময় হলে আনবো। মিষ্টি ফোনটা নিয়ে বলল, এটা আমি রেখে দিলাম, আমার টাকার দরকার নেই, ওইটা তুই খরচ করবি, কেমন? আমি বললাম, সাজিদকে তো বলেছিলাম, ও কি করছে কে জানে। আবার দরজায় কে জানি টোকা দিল। মিষ্টি একটু জোরে বলল, দরজা খোলাই আছে, জোরে ধাক্কা দাও, খুলে যাবে। আর সাথে সাথে দরজা খুলে পাভেল রুমের ভেতরে ঢুকলো। আমার দিকে তাকিয়ে পাভেল হাসি দিয়ে বলল, মিষ্টি তুমি এখন এখান থেকে যাও, তোমার ভাইয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমি মিষ্টিকে ইশারা করে বললাম, তুই এখন এখান থেকে চলে যা, আর আমার কিছু হবে না, তুই কোনো চিন্তা করিস না। মিষ্টি আমার দিকে তাকিয়ে কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। মিষ্টি চলে যাওয়ার পর পাভেল বলল, এখন চুপচাপ আমার পেছনে পেছনে আয়, কোনো কথা বলবি না, না হলে কি করব জানিস তো। পাভেলের কথা মতো আমি ওর পেছনে যেতে লাগলাম। ও আমাকে ওর রুমের ভেতরে নিয়ে গেল। পাভেলের রুমের ভেতরে ঢুকে আমি তো আবার নতুন করে বড় একটা শখ খেলাম, কারণ পাভেলের বিছানার ওপর ওর ভাইকে বেঁধে রেখেছে, আর এক কোনায় আমার বড় বোন রূপা অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি মাথা নিচু করে দিলাম, শালা রনিকে একটা কাজ দিলাম, এটাও ঠিকমতো করতে পারে নাই। পাভেল এবার হেসে বলল, আমার পরিবার আর আমার চাচার পরিবারের সমস্ত সম্পত্তি আমি একাই পাবো, আর যেখানে আমি তোকেই সম্পত্তির ভাগ দিলাম না, সেখানে আমি আমার নিজের ভাইকে কিভাবে এর ভাগ দিব? কি বলিস রূপা? রূপা পাভেলের কাছে এসে পাভেলকে জড়িয়ে ধরে বলল, জান, শুধু এখানে থাকবে তোমার অর্ধেক আর আমার অর্ধেক। পাভেল রূপার কথা শুনে সাথে সাথে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, আর সমস্ত কিছু আমাদের দুইজনের থাকবে। আমি এবার পাভেলের দিকে তাকিয়ে বললাম, পাভেল তুই না তোর ভাইকে খুব ভালোবাসিস, আর এখন তুই কিভাবে তোর ভাইকে মারবি? আমার কথা শুনে রূপা আপু আমার সামনে এসে উপরের কাপড়টুকু খুলে বলল, দেখ তো আমি কি সত্যি দেখতে এতটাই খারাপ? পাভেল তো বলে আমি খুব হট, আমাদের ক্লাসের প্রতিটা ছেলে যেখানে আমার জন্য পাগল, সেখানে তুই? পাভেল তুই বলতো। পাভেল রূপার কথার উত্তর দিয়ে বলল, আরে যে যেটা চায় না তাকে সেটা দিয়ে লাভ নেই, থাক তুই কাপড় পরে নে, একটু পরে সবকিছু খুলিস, এখন আগে এদের হিসাব করি। রূপা আপু কাপড় পরতে পরতে বলল, মৃত্যুর আগে তোর কি কোনো শেষ ইচ্ছা আছে বল? আমি শুধু বললাম, আমাকে তোরা চাইলেও মারতে পারবি না। রূপা আপু হাসি দিয়ে বলল, ও মা তাই নাকি? এবার আমি বলা শুরু করলাম, আমার রুমে ক্যামেরা লাগানো ছিল, এটা তো তোরা কেউ জানিস না, আমাকে মারলে অথবা আমার ছোট বোনের সাথে কিছু করলে এই ভিডিও আমি ভাইরাল করে দিব। আমার কথা শুনে তো রূপা আপুর মুখের হাসি উড়ে চলে গেল। পাভেল তো রেগে আমার সামনে এসে আমাকে জোরে লাথি মেরে বলল, একদম মিথ্যা বলবি না, তোর রুমে কোনো ক্যামেরা লাগানো ছিল না। আমি লাথি খেয়ে এক কোনায় পড়ে মুচকি হাসি দিয়ে বললাম, এক কাজ কর, আমাকে তুই মেরে ফেল, না হলে তুই অনেক বড় বিপদে পড়বি। পাভেল আমার কাছে এসে চাইনিজ কুড়াল দিয়ে আমার পিঠের মাঝে জোরে একটা টান মারলো, সাথে সাথে আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। পাভেল আবার আমার মুখ চেপে ধরে বলল, সত্যি করে বল তোর কাছে ভিডিও আছে কিনা? আমি ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, শুধু বললাম, তুই হয়তো জানিস না ভিডিও আমার কাছে অনেকগুলো কপি করা আছে। পাভেল বলল, তোকে তো আমি। রূপা পাভেলকে আটকে ধরে বলল, মাথা ঠান্ডা করো, ওকে মারলে আমরা বিপদে পড়ে যাব। পাভেল রূপাকে বলল, তুই তোর ভাইকে বোঝা, না হলে আমি আজকে এখানেই ওকে সহ আমার ভাইকে জ্যান্ত কবর দিব। রূপা আমার কাছে এসে নিচে বসে শান্ত গলায় বলল, দেখ ভাই, এভাবে রক্ত যেতে যেতে একসময় তুই রক্তশূন্যতার অভাবে মারা যাবি, ভিডিওটা আমাদের তুই দিয়ে দে, তাহলে বেঁচে যাবি। আমি বললাম, ভিডিও তোরা কেউ পাবি না, এই ভিডিওটা আমার কাছেই থাকবে, তবে তোরা আমার পরিবারের সাথে কিছু করবি না, তাহলে আমি এই ভিডিও ভাইরাল করব না, যদি কিছু করিস তো ভালো করে জানিস আমি কি করব তখন। রূপা বলল, তুই না আমার আদরের একমাত্র ছোট ভাই? আমি বললাম, তোর মতো বোনের মুখে আমি থুতু দেই, আমি কোনো একদিন তোকে আর তোর এই ভালোবাসার নাগরকে জ্যান্ত কবর দিব, এটা আমার ওয়াদা। পাভেল রেগে গিয়ে রূপাকে সরিয়ে বলল, আজকে আমি তোকে মেরে ফেলবো।
আমি হাসি দিয়ে বললাম, আমাকে মেরে ফেল, তাহলে তুই বেঁচে যাবি, নইলে তোকে এমনভাবে মারবো যে তোর শরীরের কোনো অংশের চিহ্ন থাকবে না। রূপা এসে পাভেলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বাদ দে পাভেল, ওকে মারলে সমস্যা হবে। পাভেল রাগে এবার চোখ মুখ লাল করে ওর ভাইয়ের কাছে গিয়ে ওর ভাইকে এমনভাবে চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে লাগলো যেন মনে হচ্ছে ও নিজে একটা পশু। পশু বললে ভুল হবে, পশুর থেকেও আরো বেশি নিকৃষ্ট হয়ে গেছে, ওর থেকেও কোনো পশুর মনে বেশি মায়া আছে। পাভেলের বিছানাটা ওর ভাইয়ের রক্তে লাল হয়ে গেছে, শরীরের মাংসের টুকরোগুলো যেন ছিটকে ছিটকে এক এক জায়গায় পড়েছে। আজকে আমি বুঝতে পারছি মানুষ লোভে পড়ে কি না করতে পারে। পাভেল কাজ শেষ করে রূপার হাতে কুড়ালটা দিয়ে বলল, এর উপর এই খুনের অপরাধ দিয়ে দিব, কোনোদিন আর জেল থেকে বের হতে পারবে না। রূপা কুড়ালটা এনে আমার গলায় ধরে বলল, যদি এই ভিডিওটা ভাইরাল হয় তাহলে মিষ্টিকে কি করব জানিস তো। আমি শান্ত গলায় বললাম, মিষ্টি কি খালি আমার বোন হয়, তোর বোন হয় না? রূপা চোখ লাল করে বলল, আমার কেউ নেই, আমার মন যা চায় আমি তাই করি, নিজের মতো চলতে আমি ভালোবাসি। পাভেল রূপাকে ইশারা করে বলল, একটু বাহিরে আয়, অনেক তো হলো, এখন একটু মাস্তি করি, পরে পুলিশকে ফোন করে জানিয়ে দিব, আর এই সুযোগে আমার রাগ কিছুটা কন্ট্রোল হবে। রূপা দাঁড়িয়ে বলল, কিন্তু ও যদি পালিয়ে যায়? পাভেল রূপার হাত ধরে আমার দিকে একবার তাকিয়ে রুমের বাহিরে যেতে যেতে বলল, ও কিছুক্ষণ পর রক্তশূন্যতায় এমনি অজ্ঞান হয়ে যাবে, ওর পালানোর শক্তি থাকলে তো পালিয়ে যাবে। এই বলে পাভেল আর রূপা রুমের বাহিরে চলে গেল। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম বিছানার উপরে একটা ক্যামেরা রাখা আছে, আর পাশে পাভেলের ফোনটা রাখা আছে, তার মানে পাভেল সবকিছু রেকর্ড করেছে। আমি নিজের শার্টটা খুলে পেছনে শক্ত করে বেঁধে দিলাম, মনে হচ্ছে যেন আমার শরীর থেকে সব রক্ত বের হয়ে পড়ে যাচ্ছে, এখানে পড়ে থাকলে আমি আরো বেশি দুর্বল হয়ে যাব। পাভেলের ভাইয়ের লাশটা দেখে আমার শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ও ওর ভাইকে এভাবে মারতে পারলো, এক হিসেবে এটা ভালোই হয়েছে, না হলে একে আমি নিজেই শাস্তি দিতাম। কোনো মতে দাঁড়িয়ে ক্যামেরা আর পাভেলের ফোনটা হাতে নিলাম। এরপর ভিডিওটা আমার ফোনে দিয়ে একটা মেসেজ করে বললাম, এই ভিডিওটা তাড়াতাড়ি থানায় দিয়ে আয়, আর আমাকে খুঁজবি না, নিজের খেয়াল রাখিস। ফোনটা নিচে ফেলে জোরে একটা লাফ দিয়ে জানালার বাহিরে গিয়ে পড়লাম, যার কারণে মারাত্মক আকারের একটা ব্যথা পেলাম। নিজের মুখে নিজেই চাপ দিয়ে ধরলাম যেন মুখ থেকে কোনো শব্দ না আসে। এখান থেকে সাজিদের বাসা এতটাও দূরে না, ছোট রাস্তার গলি দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলাম, আর শরীর থেকে অল্প অল্প রক্ত পড়তে লাগলো। মনে হচ্ছে যেন আমি আর হাঁটতে পারবো না, কিন্তু আমাকে পারতেই হবে, না হলে আমি এখানেই পড়ে মারা যাব। পাগুলো যেন আর চলছে না। এই তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ হাঁটলে সাজিদের বাসা, কিন্তু আমার পা যেন চলছে না। জোরে একটা ডাক দিয়ে বললাম, সাজিদ আমাকে বাঁচা প্লিজ। আর তখনই সাজিদের বাসার বাহির থেকে একটা আলো ভেসে আসলো। হ্যাঁ, এটাই সাজিদ। আমি এবার একটু সাহস পেয়ে বললাম, সাজিদ। সাজিদ দৌড়ে আমার কাছে এসে আমাকে ধরে বলল, তোর শরীর থেকে এত রক্ত পড়ছে কেন? আমি বললাম, এত প্রশ্ন করিস না, তোকে আমি সব বলবো, আগে একজন ডাক্তারকে ফোন করে এখানে আসতে বল। আঙ্কেল আন্টি আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমি উনাদের বললাম, আমি যে এখানে আসছি কাউকে বলবেন না প্লিজ, তবে আমি কিছু করি নাই এতটুকুই বিশ্বাস করুন, আমাকে ওরা মারতে চেয়েছিল, শুধু এতটুকুই জেনে রাখেন। সাজিদ আমাকে ওর রুমের ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর